কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোনো চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়। বাঙালিরা খেতে ভালোবাসে, খাওয়াতে ভালোবাসে এবং গল্প করতেও ভীষণ ভালোবাসে। যে কোনো গল্পকে মুখরোচক চানাচুরের মতো সবার কাছে পৌঁছে দেয়া বাঙালিদের পক্ষে খুবই আনন্দদায়ক। আর সেই গল্পটা যদি হয় ভূতপ্রেত নিয়ে, তাহলে তো হলোই 16 কলাপূর্ণ। গল্পের আর কোনো কষ্ট নেই। অদেখা অজানা ভূতের মতো ডালপালা জড়িয়ে সবার মুখে মুখে, এমনকি ঘাড়েও গল্পেরা নিজের খেয়াল খুশি মতো বসে পড়বে। তবে চণ্ডীগড়ের আলতাবের গল্পটা কিন্তু বেশ ভিন্ন। এই গ্রামের কোনো মানুষই আলতাবের বিষয়টাকে গল্প বলতে রাজি নয়। কেননা গল্পতে তো মিথ্যাও থাকে, কিন্তু চোখে দেখা সত্যিটা, সেটাতে তো মিথ্যে নেই। চণ্ডীগড়ের কেউ কেউ আলতাবকে গ্রামের শোভা মনে করেন, আবার কেউ কেউ এতটাই উদাসীন যে এই ঘটনা ঘটার পেছনে যে আদৌ কোনো গূঢ় রহস্য রয়েছে সেটা পর্যন্ত চিন্তা করার ক্ষমতাই তাদের নেই। তবুও গল্প আর সত্য মিথ্যার কাটা ছেঁড়ায় আলতাবের দিন বেশ ভালোই কাটে। আলতাব ছেলেটার বয়স তেমন কিছু নয়। একবার মধ্য দুপুরে উঁচু গাছ থেকে পড়ে গিয়ে যত ঘটনা, যাকে নিয়ে এত ভূমিকা, তার আসল রহস্যই তো বলা হয়নি। আলতাব হঠাৎ হঠাৎ উধাও হয়ে যায়। না না, ইচ্ছে করে নয়, ভূত প্রেত তাকে নিয়ে যায়, আবার দিয়েও যায়। আরে ওই 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 আলতাপ্পা গেল রে হায় হায় রে, ধর ধর ধর। ও দেখ তো কামটা কি হইল, আলতাপ্পে তো ভূতে নিয়ে গেল। দেখছো নি কুইটা দৌড় দিছে, কি স্পিরিট। পুরা খ্যাত এখন আমার লাগাইতে হবো। আজ তারিখ বা কত হইছে, কাম সারছে, 1 মাসের ঠেলা। শালার মানুষ কত কয় শুনছি, সঙ্গ দোষে লোহা বাসে। কত ঘুরলাম আলতাফের লগে, কই আমারে তো ভূতপ্রেত নিতে আয় না। একবার যদি ভূতের লগে যাইতে পারতাম, দেখায় দিতাম গ্রামবাসীরা মদন কি জিনিস। হায় রে, ভাবি, ও ভাবি, ভাবি বাড়িতে আছেন? মদন ভাই আসেন, সে তো আপনার ক্ষেতের দিকে গেছে, দেখা হয় নাই? হইছে, দেখা হইছে, সেই খবরটাই দিতে আইলাম। তারে আবার নিয়ে গেছে, খ্যাত পাতালে দৌড় দিছে আলতাপ। দেখেন তো অবস্থাটা, ঘরে নাই বাজার ঘাট, এই মানুষটারে নিয়ে আমার যে কি বেহাল অবস্থা, কি কমু ভাই। আর চিন্তা করেন না, কিছু লাগলে বাবুলের দোকান থেকে নিয়ে আইসেন। আর বড় বাজার কি দরকার আছে আমারে কইেন। তা তো সত্যই, আপনারা আমারে যেইভাবে সাপোর্ট দেন, না দিলে এমন ভূতের আসর মানুষে নিয়ে এই গ্রামে টিকতে পারতাম। আপনারে ভাবি ডাহি কথা সত্য, কিন্তু নিজের আপনার বইনের মতোই দেখি। বইনের কাছে বড় একটা আবদার আছে। কি আবদার ভাইজান? আপনি আলতাফরে কইয়া বইলা আমার একটা ব্যবস্থা করে দেন। হে যেসব গায়ে জায়গায় যাতায়াত করে, ওইখানে যেন আমার 1-2 বার একটু নিয়ে যায়। কিচ্ছু না, চোখের দেখা দেখতে চাই। আপনি ভূত প্রেত ডরান না? আমার তো অভ্যাস হয়ে গেছে। না ঠিক তা না, ভূত পেত তো সবাই ডরায়, কিন্তু আলতাফের লগের কথা তো ভিন্ন। আরে ভূত জাতি তারে সম্মান করে না, নইলে এত বড় বড় কামের আগে তারে হঠাৎ নিয়ে আবার ফিরত পাঠাইতো। আচ্ছা, আমি কমু তারে। আচ্ছা, আপনি রে ওই সব জায়গার কথা কিছু কয়? না ভাইজান, কিছু জিগাইলে খালি মিষ্টি মিষ্টি হাসে। আমি যদি কই এক কথা, সে জায়গায় আরেক কথা। কোডিন নিষেধ দিছে মনে কয়। যাই বিকালে মনে আর কি কি লাগবে একটা ফর্দ করে রাখেন, আমি ফর্দ মিলা পাড়াই দিব না। আচ্ছা। দীর্ঘ 1 মাস 13 দিন পর আলতাব গ্রামে ফিরেছে। প্রথম প্রথম বিষয়টাতে গ্রামের সবাই যতটা অবাক, বিস্ময়, মজা পেত, এখন তাতে যথেষ্ট ভাটা পড়েছে। তবু আলতাব ফিরলে ছোট ছোট দুষ্টু ছেলে মেয়ের দল পিছু নেয়। তার কারণ
যে কদিন আলতাপ গ্রামের বাইরে ভূতের সঙ্গে সময় কাটিয়ে আসে সে কদিন চুল দাড়ি নখ কিছুই সে কাটে না, মনে তো হয় গোসলও করে না। একই জামা কাপড় পরা অবস্থায় ফেরত আসে, আর এসে বড় বাজারের সুদর্শন নাপিতের ছাতার নিচে বসে চুল দাড়ি কেটে তবে বাড়িতে ঢোকে। আজও তার অন্যথা হয়নি। ওই যা যা হন যা, আলতাপের কামটা আগে সারি। সুদর্শন দা, নতুন খুললাও একটা। দেখ শুনি দাড়ির অবস্থা, নতুন ছাড়া ধরবো না। এটা নতুন খুঁড়ি, তুই চুপচাপ চক্ষু বন্ধ করে বইয়া থাক। চক্ষু খুইলা আয়না চেহারা দেখে তারপর পয়সা দিস। পয়সা তো নাই, মাত্র আইলাম তিনাগো দেশ থেকে। ওইখানে কি টাকা পয়সার চল আছে? ও হ, তাই তো। আচ্ছা পরে দিয়ে যাইস। আচ্ছা তুই যে প্রত্যেক মাসে ভূতের দেশে যাস, তোর লগে কি আর কারো লন যায় না? ধর ওইখানে কি ভূত পেতে চুল দাড়ি কাটতে হয় না? বুঝছি। শুনো সুদর্শন দা, ওইখানে আমি যখন যাই তখন ঘরের মধ্যে সব ঘটে, আমার সব মনে থাকে না তো। প্রথম প্রথম খুব ডরাইতাম, অহন ডাটের সাথে চলি। ওরাও আমারে আস্তে গাল কাটটা যাইব তো, ওরাও আমারে বিরাট শ্রদ্ধা করে। তা গোতালে নরসুন্দরের দরকার নাই, তাই না? আচ্ছা আমি দেখুম নে, অহন ঠিকঠাক চুল কাটো। তোমারে দেহি চেষ্টা চরিত্র কইরা ওইখানে নিতে পারি কিনা। আরে রাখ রাখ, তোর ঘাড় আর মাথাটা বানাই দি, দেখবি কি আরাম লাগে। ওখানে খাস কি? ভাত মাংস মাছ পাওয়া যায় কিছু? ওইখানে খাইতে হয় না, হাওয়া খাইলেই পেট ভইরা যায়। ও, তুই যে কেমনে লাইনটা পাইলি রে আলতাব, ভাবলে খুব হিংসা হয়। কেমনে আবার জানো না? ভর দুপুরে আম গাছের ডাল থেকে পইড়া গেছিলাম। পড়নের সময় ওই জাতির মাথার চুল বলে এমন টাইট কইরা ধরছিলাম, তারপর থেকে তো জয় জয় একা। এই যে এবার ভূতের একটা বিয়া খাই আসলাম। সর, বেশি কইস না, ঢপ দেস। ভূতের বিয়ে হইব কে? এই জন্যই তো আমি ওইখানকার কথা এখানে বলি না। জানি তো তোমরা বিশ্বাস তো করবাই না, খামাখা বিষয়টারে হাসি ঠাট্টার সাবজেক্ট বানাইবা। থাক, কইলাম না। এত কথা না কইয়া একটা প্রমাণ দেখাইতে পারোস না গ্রামে? আতকা হাওয়া হইয়া যাইতাছি আবার আইতাছি, এটাই তো বড় প্রমাণ হইছে। ভূতের পেঁচাল থো তো, তাড়াতাড়ি কাম সারো, বাড়িত যাই। গরম পানি দিয়া গোসল করমু, শরীর কুটকুট করতাছে, রইদে কুটকুটা নিয়ে আরো বাড়তাছে। ওই সাথী আছে না? তোমার ছাতির কাপড়টা রইদে জইলা পাতলা হইয়া গেছে, বদলাও। আচ্ছা বদলাম মনে, অত লড়চড়া করিস না তো। অবিলকিস, ঘরে পান আছে? থাকলে দাও। মুখটা কেমন যেন জুড়া জুড়া লাগতাছে। আছে, নেও। তুমি এমন ডরাইতাছো কে? আরে বেকল, আমি কি ভূত হইয়া গেছি? একটা সত্যি কথা কইবা আমারে? কি? ভূত প্রেত দেখতে কেমন, ওইখানে আমি কি কি করি, কি খাই, কেন যাই, এইসব তো। এইসব কথা তো গোপন রাখতে হয় নিজের স্বার্থে। স্ত্রী হইয়া স্বামীর স্বার্থ দেখবা না তুমি? চিন্তা কইরো না, এমন মন্ত্র আর বিদ্যা আমি শিখতাছি অগ কাছ থেকে। দেখবা 7 পুরুষ বইয়া বইয়া খাইব। না না, ওই সব না, কথাটা অন্য বিষয়। কি কও? কি বিষয়? তুমি অন্য কোনোখানে আরেকটা বিয়ে করো নাই তো? ব্যাকল আর কারে কয় বিয়া করমু কে? বিয়া করলে কি আর ফিরত আসতাম? হ, তাও তো ঠিক। আমি শুনছি আমার দাদার দাদাই বলে ভূত পেতনি পালতো, ওইসব ভূত প্রেতই আমারে নিয়া যায়। আমার খুব ডর করে, যদি তোমারে নিয়ে একদিন আর ফেরত না দেয়। ফিরত না দিয়া যাইব কই? ভূতের লাল চুল আছে আমার কাছে, সাংঘাতিক জিনিস ভূতের লাল চুল। ওই চুল যতদিন আমি ফিরত না দিমু ততদিন ওরা আমার গোলাম। ও মা, মানুষটা কই? দুয়ারও খোলা, বাইরে কথা কয় কারা? এই শুনছো?
কই গেলা? আমি আসি বাইরে, তুমি বাইর হইও না, তাগো লগে কথা কইতাছি। ও মা গো, সবে মাত্র তাগো দেশ থেকে আসলো তো মানুষটা, আবার কি জন্য অত কথা আল্লাহ? হে কি, তুমি উঠটা বসে আছো কে? শুয়ে পড়ো, শুয়ে পড়ো। কি ওইটা? ওইটা কার্টুন, আরে কাগজের বড় প্যাকেট। এইটার মধ্যে নাকি নানান জিনিস আছে। তোমারে কইছিলাম না আমি জাদুবিদ্যা মন্ত্র শিখতাছি, এইটার মধ্যে ওইসব শিখনের সরঞ্জাম। এত বড় বাক্সে জাদু শিখনের সরঞ্জাম? দেই, আমার একটু দেও তো, আমি তো দেই নেই এইসব জিনিস। আরে না না না, এইসব জিনিস সবে দেখতে পারে না, কামরূপ কামাখ্যা থাইকা আইছে, ওইসব দেখলে ডরাইবা। এইটা এমন ভাবে সাবধানে রাখতে হইব যেন কাক পক্ষীও টের না পায়, বুঝছো? আগে বিদ্যা শিখি, এরপর সব দেখামো। এই জিনিস লুকানির জায়গা তো ঘরে নাই। ঘরের মধ্যিখানে গাতা কইরা ধুইতে কইছে, হন ঘুমাও তো। বিলকিসের আনন্দ আর কি দেখে, তার স্বামী বিরাট বিদ্যা শিখছে, আর কথাটা যে মিথ্যে না তার প্রমাণ ওই বিশাল অলৌকিক বাক্স। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার বিলকিস আবিষ্কার করলো। বাক্সটা ওপর থেকে কাগজের মনে হলেও ভেতরে অন্য কিছুর আরেকটা বাক্স আছে। বাবা, কত সতর্কতা! আচ্ছা, ভেতরে কিছু অস্থিরভাবে নড়াচড়া করছে বোধহয়। নড়াচড়াটা এতই তীব্র যে বাক্সটা আস্তে আস্তে জায়গা থেকে বেশ অনেক দূর পাশে সরে গেছে। মানে কি, এর ভেতর জ্যান্ত কিছু নেই তো? বাক্সটাকে আলতাপ খুব ভালো করে কাঁথা বালিশ দিয়ে ঢেকে রেখেছে। রাতে রাতে ঘরের মেঝেতে গর্ত করে তারপর লুকাতে হবে ওই জাদুবিদ্যার বাক্স। বিলকিস বারবার ওই বাক্সের কাছে গিয়ে দাঁড়াচ্ছে, খুব খুলতে ইচ্ছে করছে বাক্সটা, কিন্তু আলতাপকে না জানিয়ে এই কাজ করা অসম্ভব। কারণ ওইসব জাদুবিদ্যা, তন্তর মন্তর, ভূত প্রেত বিষয়ে বিলকিসের জ্ঞান খুবই অল্প। তবুও কৌতূহল বুঝি তাকে ছাড়ছে না। অনেক ভেবে যখনই বাক্সটার কাছে গেছে তখনই মদনের ডাকাডাকিতে ছুটি বের হয়ে গেল। ভাবি, ও ভাবি। আরে মদন ভাই, আসেন, বসেন। এই নেন মিষ্টি, শহরে গেছিলাম তো আলতাফের জন্য নিয়ে আইছি। আর এই যে আমার ছোট শালির বরজ ভাঙছে, ভালো কয়টা পান। আপনি সব সময় হাতে কিছু না কিছু নিয়ে বাড়িতে আসেন, অত কিছু আনার কি দরকার? আমার ঘরে কি পোলাপান আছে? কেডা খায়? আর তিনারে তো জানেন, পেট ভরে চারটা ভাত খাইলেই তার মুখে খিল, তা পান্ডা সে খায়। এত মিষ্টি আপনি নিয়ে যান অর্ধেক। আরে না না, আপনি খাইয়েন, মিষ্টি খাওয়ান তো ভালোই। কয়টা আর মিষ্টি বাড়ির জন্য নিছি। আলতাফের লগে সেদিন মেলা আলাপ হয়েছে, তারে কইছি আমার ব্যাপারটা। তারপরেও আপনি নজর না দিলে মনে হয় কাম হইব না। ভাইজান, আপনার একটা গোপন কথা কই, কাউরে কইন না। ভূত প্রেতের কাছ থেকে সে অনেক বিদ্যা, তন্ত্র মন্ত্র শিখতাছে। একটা বাক্স আইসে গভীর রাতে, কামরূপ কামাখ্যা থাইকা। আপনারা যেন শিখায়, আমি তারে কমুনি। কোন কি বাক্সটা কেমন দেখতে? বেশি বড় না, কাগজের খাকি বাক্সের মতোই, তবে খুব ভারী। ভিতরে অনেক দামি দামি জিনিসে ভরা। আমারে দেখান যাইব? কাউরে কমু না, আলতাফেরও না, দেখাইবেন বাক্সটা? না না ভাইজান, আমার মাফ করেন। সে জানতে পারলে বিশ্বাস ভঙ্গ হইব। আপনি আপদে বিপদে গাছের ছায়ার মতো আমার মাথার ছাতি ধরেন। আপনারে নিজের আপনা মানুষই ভাবি, কথাটা পাঁচকান করেন না ভাইজান। পাগলে পাইছে আমারে, কিচ্ছু কমু না। আপনি খালি আলতাফেরে কইেন আমারে যেন তার পার্টনার পায়, আর কিছু না। আচ্ছা আচ্ছা, এইবার যে আলতাফ ওই দেশ থেকে আইছে, কিছু দেখাইছে আপনারে? সোনার মোহর, হীরা চুন্নি এইসব দেখাইছে আপনারে? না, এই সব কিছু আনে নাই, তবে তার কাছে এমন জিনিস আছে যা দিয়া সে দুনিয়াটাই হাতে পাইব একদিন। কি জিনিস ভাবি? ভূতের লাল চুল। কোন কি দেখছেন আপনি? না না, অত সাহস আমার নাই। সাহস আমার আছে,
আমি তো এই জন্যই আলতাফের পার্টনার হইতে চাই। এই সব কথা যেন বাইরে না ছড়ায়, তাহলে আমি আপনার জন্য কিচ্ছু করতে পারুম না। নিশ্চিন্তে থাকেন ভাবি, যাই আলতাফের লগে একটু গপসপ করি গিয়া। ও মদন ভাই, এমন রেলগাড়ির মতো নাক বরাবর কই যাও? ও তোর বাড়িতে গেছিলাম, মিষ্টি আর পান দিয়ে আসলাম। কি আর মিষ্টি, আবার বাপ হইতাছো নাকি? আরে না, 5 মাইয়ার বাপ হইছে, আর হাউস নাই। ছেলে ছেলে কইরা কপাল টকটকাইলে আর কি হইব, কোনো গতি নাই। তুই একটু পটট করলে আর একটা চান্স নিতাম। কে, আমি কি ডাক্তার নি? আমি জানি তুই জাদুবিদ্যা তন্তর মন্তর শিখতাছস। দেখ না রে আলতা, আমারে তোর দলে একটু নেওন যায় নাকি? ধুরো, কি যে কও না, আমি মরি আমার জ্বালায় আর তুমি কও তোমার কথা। জাদুবিদ্যা শিখা কি অত সুজা? তাছাড়া আমারে যে কয়দিন পরে পরে অন্য জায়গায় নিয়ে যায় জানোই তো। এইসব বিদ্যা শিখতে হইলে এক জায়গা টাইট হইয়া আসন কাটতে হয়। ভাই ভাই, তোর কাছে আমার বিশেষ আসছি, আমারে তোর শিষ্য বানা। টাকা পয়সা যা লাগে সব আমি জোগাড় দিব না। আরে মদন ভাই, তুমি কি ব্যাককল হইয়া গেলা নাকি? তোর কাছে ভূতের লাল চুল আছে আমি জানি, সবাই জানে। না না, আমার কাছে নাই, আমার পূর্বপুরুষের কাছে আছি। কে রে, আমার কাছে মিছা কথা কসকে? আচ্ছা, তোর সাথে নাকি কামরূপ কামাখ্যার যোগাযোগ আছে? কি কেডা কয় এইসব দড়ি ছিঁড়া কথা? না না, এই 5 জনে কয় তাই শুনছি আর কি। শুনো, 5 জনের কথায় কান দিও না। নিজের কানেরে বিশ্বাস কইরো, তাইলে ঠকবা না। হ্যাঁ ঠিকই কইছস, যাই রে। অসুবিধা নাই, ভাবির সাথে খাতির কইরা আমি একটা ব্যবস্থা করবই। কি কও বিড়বিড় কইরা? গান গাই কমু আর কি। মদন ভাইয়ের মাথা গেছে গা। আলতাপকে যতটা সহজ সরল দেখতে লাগে ততটা সে নয়। ভূত প্রেত জাদুমন্ত্র যত গল্পই সে সাজাক, তার রগে রগে বুদ্ধি। আলতাপের বুঝতে বাকি রইল না কামরূপ কামাখ্যার গল্পটা হঠাৎ কেন মদন তাকে শোনালো। এই গল্পের পেছনে রয়েছে মিষ্টি আর পানের জাদু। সোজা বাড়িতে গিয়ে বিলকিসকে জিজ্ঞেস করলেই রহস্য ভেদ হবে। কিন্তু এ কি, বাড়ি এসে তো চোখ ছানা বড়া। বিলকিস, বিলকিস, আরে কই গেলা তুমি? ঘরে আসো, কথা আছে। হে কি কি করছো তুমি এইসব? সত্য কইরা কও, কি এইগুলান? এত সাহস তোমার? আমার না জিগায় কোন সাহসে এই বাক্স খুলছো তুমি? সুজি আমার উত্তর দাও, মরা মানুষটা কে? খুন করছো তুমি? তাহলে ভূত পেতে গল্প বানাইয়া মাসে মাসে খুন খারাপি করতে যাও? চুল দাড়ি নখ গজায় নিজেরে ভূতের দেশের মানুষ সাজায়া এইসব করো তুমি? আমার চোখকে ধুলা দাও, গ্রামবাসীর চোখকে ধুলা দাও। তুমি তুমি খুনি, মানুষ খুন করো। কও আর কি কি করো তুমি? আমি তোমারে পুলিশে ধরাই দিমু, অক্ষণ থানায় যাবো আমি। সত্যি কইতাছি, এর ভিতরে যে মরা মানুষ বইরা দিছে আমি জানি না, সত্যই জানি না। একজন আছে যে আমার এইসব জাদু মন্ত্র শিখাইতাছে। সে কইছে এই বাক্সে বেজি, কামরূপ কামাখ্যার প্রসাদ, চন্দন কাঠের লাড়ি, বিষাক্ত সাপের বিষ, বিভিন্ন পশুর হাড়, দাঁত, মরা মানুষের চুল এইসব আছে। কিন্তু কিন্তু এখন এখন কি হবে বউ? থানায় লও, নইলে তোমারে দোষ হইব বেশি। না না, থানায় যাওন যাইব না। তান্ত্রিকের কথা মাঝ পথে না শুনলে 2 জন রে বান মাইরা মাইরা থুইব। উনার কথাই শুনতে হইব। এইসব জিনিস নিশ্চয়ই আমার জাদুবিদ্যা শিখনের জন্য দরকার। উনার কাছে এইসব বাক্স ফেরত দেওয়াও যাইব না। উনি দেশ বিদেশ ঘুইরা বেড়ায়, সঠিক ঠিকানা কাউরে দেয় না। যখন যারে দরকার তার লোকজন উড়াইয়া নিয়ে যায়। তোমার কথা তো আমি কিছুই বুঝতাছি না। জাদুবিদ্যায় বসা লাশ দিয়ে কি হইব? পুলিশের কাছে যাও তুমি। আমার মনে হয় তান্ত্রিকের কথাটাই শুনি। বাক্সটা
হ্যাঁ নির্দেশ মতো ঘরের ভিতরে গর্তের মধ্যে রাখি। একটা মানুষ রে বাক্সের ভিতরে বসায় মাইরা থুইছে। এই জিনিস ঘরে থুইলে আমি ঘরে থাকতে পারমু? নানির চিনতে ঘুমাইতে পারমু? তুমি ডরাইবা না? শোনো, আমার একটু সময় দাও, আবার যখন আমার তিনারা নিতে আইব তখন একটা ব্যবস্থা করুন রে। এখন মুখ বন্ধ রাখবা, তোমার স্বামীর মঙ্গলের জন্যই মুখ বন্ধ রাখতে হইব। আমারে তুমি বাপের বাড়িতে পাঠাইয়া দাও তো, নাইলে আমি ডরাইয়া মরমু তো। পরিস্থিতি সামলানোর জন্য বিলকিসকে কদিনের জন্য বাপের বাড়ি পাঠিয়ে দিল আলতাপ। এদিকে যখন তখন মদন আলতাপের বাড়ি আসে। তার একটাই চাওয়া, কামরূপ কামাখ্যার ওই বাক্স ভর্তি কি কি জিনিস আছে সেটা সে একবার দেখতে চায়। ই নিয়ে বিনিয়ে অনেক ভাব জমাতে চায় আলতাপের সঙ্গে। আলতাপ সেসবে কান দেয় না। এর মধ্যেই হঠাৎ একদিন আলতাপ ঘরের দরজা খুলে কোথায় যেন গেছে, আর সেই সময় মদন আলতাপের ঘরে গিয়ে দেখে ওই কেডা গো তুমি? তোমারে তো চিনলাম না। কি গো, কথা খাও না কে? আলতাবে কই? তুমি বিলকিস ভাবির কিছু লাগনি বোন? আরে কি জ্বালা, কথা কয় না কে? বুবানি? ও মা ভূত, খারাপ মেয়ে ছেলে ঘরে ঢুকাইছে নাকি আলতাপ? হায় হায় রে। ওই সরি, কেমনে বসে রইছে দেখ সোখার পার। আমি কে জানতে চাস? দেখ। ও আল্লাহ গো, ভূত 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 বইয়া রইছে আলতাপের ঘরে। কই যাস? তুই তো আর যাইতে পারবি না, আমানে নিয়ে যা। সাইরা দেন আমারে। আমার 5টা মাইয়া, তারা এতিম হইব। সাইরা দেন বোন, আর আসুম না আলতাপের বাড়ি। ভুল হইছে। কেন জাদু মন্ত্র শিখবি না? আয় আয় আমার কাছে আয়, এখানে বস। বাঁচাও বাঁচাও আমারে বাঁচাও। এ কি মদন ভাই, এমন বাঁচাও বাঁচাও করতাছো কে? কি হইছে? চক্ষু বন্ধ কইরা চিল্লাইতাছো, ঘটনা কি? আলতাপ, তোর ঘরে ভূত বইসে রইছে। কি কই? আর থাকলেও থাকতে পারে, জানোই তো ভূত প্রেতের লগে আমগোর পারিবারিক সম্পর্ক। তা দেখছো কারে? তুই কি সত্যই ভূত প্রেতের সাথে ঘুমাস? হ, ঘুমাই। কি না কি দেখছো? ভূত প্রেত চলাফেরা করে রাইতে, অহন দিনের বেলা ভূত কই পাইলা? আমি যাই রে, আমি যাই গারে, পরে আমুনে। শালা ডরাইন না পাবলিক, দিনে দুপুরে ভূত বৈশা থাকতে দেখে। কেডায় কেডা রে আমার শরীরের উপরে? আমি। এ কি, তুমি আমার বুকের উপরে এমনি বৈশা রইছো কে? কেডা তুমি? আমারে চিনো না? যে তোমারে আমার লাশ দিছে তার কাছে জিগাও। তারে আমি কই পামু? আর আমি তো সত্যই জানি না কেন ওই বাক্সে তোমার লাশ বসাইয়া দিছে। তোর জন্য আমারে ওই শয়তান জ্যান্ত এই বাক্সে বইরা মারছে। ওর কাছে আমারে দিয়ায়। ও ওই তান্ত্রিক রে তো আর পাইতাছি না, সে ঘন ঘন ঠিকানা বদল করে। আমারে এখানে বন্দি কইরা সে দূর থেকে মন্ত্র চালাইতেছে। সব তোর জন্য, তোরে বশ করার জন্য। আমার মাইরো না, আমার তো কোনো দোষ নাই, আমি কিচ্ছু জানি না এইসব। তান্ত্রিকের সাথে যোগাযোগের চেষ্টা করতেছি তো। আর কতদিন আমি মাটির তলে বসে থাকবো? তরে এবার শেষ করবো। মরবি তুই, তরে মাইরা আমি শান্তি পাবো। আমি কিচ্ছু জানি না, তান্ত্রিকের মনে কি আছে আমি জানি না। আমারে মাইরো না, সাইরা দাও, সাইরা দাও। তুই সব জানোস তুই। তোর জন্যই আমার এই অবস্থা। বাসা বাসা, কে কোথায় আছো? বিলকিস বাসা। এ কি করলি?
এইটা কি করলি? আমার গায়ে কেরোসিনের বাতি ছড়া দিলি? কাজটা ঠিক করলি না। আয় সারা পাইছস, কিন্তু কাল কি করবি? দরকার পড়লে দিন রাত 24 ঘন্টা এই কেরোসিন কুপি সাথে লইয়া ঘুরমু। Brought to you by Igloo Ice Cream, a world of great taste. যে তান্ত্রিক আলতাপকে রাতের অন্ধকারে কামরূপ কামাক্ষার বাক্স পাঠিয়েছিল তার হদিশ পাওয়া যাচ্ছে না। বাক্সে যে একটা অল্প বয়সী মেয়ের লাশ ছিল এটা আলতাপ সত্যিই জানতো না। বিলকিসের অতিমাত্রার কৌতূহলেই ওই রহস্য উদ্ঘাটন করে দিল। তান্ত্রিকের সাথে কথা না বলে কিছু করা যাবে না, কিন্তু ওই আত্মা তো চুপচাপ বসে নেই। মধ্যরাতে আলতাপের বুকের ওপর উঠে বসে থাকে। এটা সহ্য করা অসম্ভব, তা সে যত বড় সাহসী লোক আর তান্ত্রিকই হোক না কেন। তান্ত্রিকের সঙ্গে তার গোপন লেনদেন আলতাপ বিলকিসকেও কোনোদিন বলেনি, অথচ অবস্থা যা দাঁড়িয়েছে পদে পদে বিপদে জড়াচ্ছে। গ্রামের মদনও আত্মাটাকে দেখেছে। তান্ত্রিকের মন্ত্র বলে যে আলতাপ গ্রামে বলে বেরিয়েছে ভূত প্রেত তাকে নিয়ে যায়, সেটাও এখন ধরা পড়ার ভয়। কারণ 2-3 মাস হয়ে গেছে আলতাপ এখনো হুট করে গ্রাম ছাড়েনি, মানে পারছে না। ওই লাশের জন্য, আত্মার জন্য সারাক্ষণই কেরোসিন কুপির আগুন সঙ্গে নিয়ে থাকাটা সত্যিই কষ্টকর। হাজারটা মিথ্যে বলে ভুলভাল বুঝিয়ে বিলকিসকে বাড়িতে নিয়ে এলো, কিন্তু এনেও কোনো সুরাহা হলো না, বরং ঘটনা ঘটল উল্টো। এ কি বিলকিস, কি হয়েছে তোমার? এমন করতাছো কেন? কিছু হয়নি। লাশটার কোনো ব্যবস্থা না করে আমারে বাড়িতে আনছো কেন? এমনে কথা কইতাছো কেন? তোমার শরীরে কি কিছু ভর করছে বিলকিস? আমি বিলকিস না, আমি তোর ঘরের নিচে লাশের আত্মা। চিনোস না আমারে? আমি এখানেই তো থাকি। আমার ওই তান্ত্রিকের খোঁজ দে, নাইলে ওর শরীর আমি ছাড়মু না। ওরে মাইরা ফেলামু, তোরেও মারমু। গলা ছাড়ো বিলকিস। ও মা গো, কি কি হয়েছে আমার? আমার শরীর এত ভার হয়ে গেছিল কে? এই, তুমি না কইছো এই বাক্স ফেরত দিছো? তাহলে কেডা কথা কইলো? ও ও ও, আমার হাতের আঙুলটা তুমি কুপি পাতিতে পুড়ায় দিলা। তোমার শরীরে ওই বসা লাশ ভর করছিল। ওই খারাপ আত্মারে তান্ত্রিক আমার পিছে ছাইড়া দিছে একটা জিনিস নেওয়ার জন্য। কি জিনিস? দিয়া দেও। আমার কাছ থেকে ভূতের লাল চুল নিতে চায়। ওই জিনিস আমি কিছুতেই দিব না, দিলেই মরতে হইব। তাহলে এখন কি করবা? তুমি যখন আবার উদাও হইয়া যাইবা তখন আমার কি হইব? ওই খারাপ হাতটা তো আমারই ধরবো। আমারে আর ভূতে নিব না, আমার ওই বিদ্যা তান্ত্রিক নষ্ট কইরা দিছে। আমারে তুমি বাপের বাড়ি দিয়ে আসো, এইখানে আমি থাকুম না। আমারে বাঁচতেও দিব না। তোমারও তো কোনো জাদুবিদ্যা নাই, সবই তো শেষ করছো। এবার তখন তুমি যেইখানে যাইবা সেইখানেই তোমার উপর ওই লাশ ভর করব। তার চাইতে আমার কাছে থাকাটাই ভালো, কারণ ভূতের লাল চুল আমার কাছে রইছে। ভূতের লাল চুল আমি দেখতে চাই, আমারে দেখাও। তুমি তো আমার কাছ থেকে সবই গোপন করো। না না, ওই জিনিস দেখানো যাইব না, সমস্যা আছে। কিন্তু আর কিন্তু না। বিলকিস স্বামীর কথা বিশ্বাস করলেও মনের ভয়কে সরাতে পারছে না। যখন তখন ওই মেয়ের লাশটাকে ঘরে, বারান্দায়, রান্নাঘরে, কুয়ার পাড়ে সব জায়গায় হাঁটুতে মুখ গুজে বসে থাকতে দেখে। শুধু একটাই ভরসা, ভূতের লাল চুল। আচ্ছা, যদি ওই লাল চুল হারিয়ে যায় তখন? অজানা আতঙ্কে বিলকিস সারা বাড়িময় খোঁজাখুঁজি করে। না, সম্ভাব্য কোনোখানে ভূতের লাল চুল পাওয়া যায়নি। এরই মধ্যে ঘটল আরও এক আশ্চর্যজনক ঘটনা। মধ্যরাতে আবারও কামরূপ কামাক্ষার ওই বাক্সের মতো আর একটা বাক্স এলো। প্রথমে দরজায় ধাক্কা, তারপর কিছু একটা ফেলে কেউ দ্রুত পায়ে হেঁটে গেছে। কি করবা এখন? একটাই সমাধান,
বাক্সে আগুন দেয়া। ওই বাক্সে লাশ নাও তো থাকতে পারে। লাশই আছে, আমার মন কইতাছে লাশই। যার লাশ থুইয়া গেছে তারা তোমার ডাকলো না কে কত? আমি কেমনে কমু? তোমার বিষয়ে আমি কিছুই বুঝতে পারতাছি না। লতেহি কি আছে, এমনিও বিপদ অমনিও বিপদ। কোনো দরকার নাই বাক্সের মুখ খোলার, একটা বিপদই অন কান্দে নিয়া ঘুরতাছি। এর রহস্যটা না যাই নেই, আগুন দেওয়া আরো বড় বিপদ আর বুকামি। বিপদ আরো বাড়বো কিন্তু। বারুক তো, বিপদের আর কি বাকি রাখছো? ও মাগো, এ কি? এ তো খালি চুল। এত চুল কে গো? কি কও? দেহি দেহি, সত্যই তো, এত চুল তো কেউ পাঠাইব না। ওই তান্ত্রিকেরই কাম, সে তার কাজ ঠিকই চালাইতাছে। কি করবা এগুলান দিয়া? তান্ত্রিক আমার একদিন কইছিল তার দেওয়া সব জিনিস যেন মাটির তলে রাখি, মাটির উপরে রাখলেই ক্ষতি। তাইলে তাই করো, আর খোঁজ লাগায় দেখো তারে পাও নাকি। কি জন্য সে ওই লাশ তোমার কাছে পাঠাইছে সেটা জানার চেষ্টা করো। ওই লাশে বশ করার মন্ত্র নিশ্চয়ই তিনি জানেন। তুমি অত কথা কইও না তো বিলকিস, সরো, আমি সব বুঝতাছি। এই সব চাপ যাতে ভূতের লাল চুল আমি বাইর করি এই ফোন। না না, আলতাব তো বুকা না। তুমি যে কত চালাক তা তো পদে পদে দেখতেছি আমি। এত বছর ভূতের লগে যাওয়া আশা করে তুমি কিছুই জানলা না, কিছুই শিখলা না, সব ফাওয়ার গুল্লা। ও মা গো, ও মা, কই তুমি? বাঁচাও আমারে, আমার চুলে আগুন লাগছে, কই তুমি? কি ভাবছস আমার গায়ে আগুন ছুড়লে আমি শান্ত হয়ে যাব? এবার এবার কি করবি? হাই হাই, এই কি করি? ওমা, আমার চুলে তো পুড়তাছে বউ। এইবার খুব ভালো হইব। তান্ত্রিক যে চুল ফাড়াইছে সেইগুলান মাথায় দিয়া করিস। আরে এ কি? এ আবার কেমন আগুন? খালি মাথার চুলেই পড়তাছে। আর সহ্য হইতাছে না আমার, নিত্য নতুন কাণ্ড ঘটতাছে। এই গ্রামে মুখ দেখাবো কেমনে? এরপর তোর হাত পা গলা শরীর সব শেষ হইব। তুই মরবি তুই। বিলকিস, এমনে কথা কাউকে, আমার তো ডাবল জ্বালা দেখতাছি। তোমার কাইলি বাড়িতে পাঠামু, মরলে আমি একলাই মরমু। দুইজনে এক লগে মইরা তো লাভ নাই। আমরা কেউ মরবো না। ভূতের লাল চুলগুলান দেও না। আচ্ছা, দিতে হইব না, একবার দেখাও। দেখো না, আমার মাথার সব চুল পড়ে গেছে, কেমন খারাপ হয়ে যাইতেছে। দিবা? না, আমার সারো, বিলকিস, সারো কইতাছি। কি হয়েছে? কিছু হয় নাই, হইছে আমার কপাল। আলতাপ ঘরে নাই রে। ভাবি, ও ভাবি। কি ব্যাপার মদন ভাই, এত সকালে? আমি গিয়েছিলাম শহরে একটা কামে, খবরটা পাইয়াই ছুটতে আইছি। এমন একটা ঘটনা ঘটলো আর তুই চুপচাপ বইয়া রইছিস, কারণটা কি? কি করবো, ভূতের লগে কি মানুষের যুদ্ধ মানায়? তোর কাছে না ভূতের চুল আছে, তাতে আগুন দিয়া দে, দেখ কেমন শর্ট ফোটানি শুরু হয়। আমি তো কইছি আমার কাছে ভূতের চুল নাই, আমার পূর্বপুরুষের কাছে আসিল। কতবার কমু এই কথা? আর কত মিথ্যা কথা কইবি? আচ্ছা যা, বিশ্বাস করলাম তোর কাছে ভূতের লাল চুল নাই, তাইলে তোর ঘরে ভূত বৈশা থাকে। দেহ মদন ভাই, সকাল সকাল তুমি এইসব নিয়ে কথা কইতে আইছো, নাকি সান্ত্বনা দিতে আইছো, নাকি তামাশা দেখতে আইছো? তামাশা তো দেখছই, এবার যাও। ভাবি কই? কে? তারে কি দরকার? মিষ্টি পান এইসব খাইবা? সে ঘরে নাই। আরে তোর মাথা তো পুরাই গেছে। আরে বেডা, ভূত প্রেত নিয়ে কারবার করস, একটু আধটু তো তামাশা হইবই। এই জন্যই কইছিলাম আমার শিষ্য বানা।
দুইজনে সলা পরামর্শ করলে ভালো কিছু। আমার অনেক ভালো হইছে, জামাই বউ দুইজন আগুনে পুরা চুলের মাথা লইয়া ঘুরতাছি, গ্রামবাসী মজা পাইতাছে। আর কি বিরাট বিনোদন হইতেছে না? তুই খামো খারাক দেখাইতেছিস কে? বেড়া হইলে ভূতের একটা কিছু কইরা দেখা। তোর দৌড় তো বুঝতেই পারতেছে সবাই। ভূতের দেশে যায় আর নিশ্চয়ই কোনো আকাম কইরা আইছস, তাই লাত্তি দিয়ে খেদাইছে। এখন তো আর আটকা নেয়ও না তারা। শুনো, আমারে ভূতে নিব কি নিব না সেটা আমি বুঝুম নে। হ, আর নিচে সেই পথ বন। তোমার কি খুব আনন্দ হইতাছে মদন ভাই? না তা হইব কে, আফসোস হইতাছে আমি কিচ্ছু পাইলাম না। বেহুদা এত মিষ্টি পান সদাই তোর বাড়িতে পাঠাইছি। শুনো, বেশি লোভ করলে এমনই হয়, দেখছো? তাই এই কথাটা তো তোরেও কম যায়। বাঘ বাটোয়ারা করে খাইলে তো বাঘে কম পড়তো, কিন্তু হারাইতে তো হইতো না। এখন তো আমসালা সব গেল। তুমি মদন যে মদনই, মদনার মদনা, সভ্য আর ভালো হইতে পারলা না, পারবাও না কোনোদিন। তোমার ব্যবস্থা নিতাছি, দেখো কি করি। তুই করবি আমার কসু? যে ভূতের হাত থেকে নিজের চুলি বাঁচাইতে পারে না সে আবার দেখাইবো হে। টের পাইবানে। কেডা রে, কেডা হাটে ঘরে? ও মা ভূত, ভূত নাকি? দিনের বেলা কত কথা আলতাপড়ে কইছি, ও অহন অহন আবার আমার উপর প্রতিশোধ নিব নাকি? কেডা গো তুমি? বিলকিস না? আলতাপের বউ না? ভাবি আপনি এত রাইতে কি জন্য? কিছু না, তোর চুলে আগুন দিতে আইছিলাম। হাই হাই রে, কন কি ভাবি পাগল হয়ে গেছেন? আমার চুলে আগুন দিবেন কেন? আমি কি করছি? ঠাট্টা, খুব মজা, খুব আনন্দ, তাই না? আমার আমার স্বামীর চুল পুইরা গেছে, তাই খুব খুশি লাগছে আপনার, তাই না? এইবার এইবার দেখ। ও ও ও মাগো, বউ বউ কই গেলা? রিনা বিনা মিনা মা তোরা কই? তোর তোর বাপের মাথায় আগুন দিছে রে। একে একে চণ্ডীগড় গ্রামের সব লোকের মাথার চুল কোনো এক অজানা কারণে পুড়ে যাচ্ছে। এও কি বিশ্বাসযোগ্য কথা? আচ্ছা, কি হচ্ছে গ্রামটাতে? সব লোক একজোট হয়ে আলতাপকে দুষছে, কিন্তু এসব তো ঘটাচ্ছে আত্মা, যে আত্মা আলতাপের বউয়ের শরীরে ভর করে। আর যে বা যারাই ভূতের চুল বা আলতাপ, মদন অথবা বিলকিসের পোড়া চুল নিয়ে কথা বলেছে তাদেরই এই অবস্থা। আলতাপকে সবাই একই কথা বলেছে, ভূতের লাল চুল ফেরত দিক অথবা তান্ত্রিকের কাছে জমা দিক বা সে গ্রাম ছেড়ে দিক। গ্রামের গণ্যমান্য লোক সালিশ বসিয়ে আলতাপের কাছ থেকে ভূতের লাল চুল দেখতে চাওয়ার শর্ত দিয়েছে। যদি সত্যি আলতাপের কাছে ভূতের লাল চুল থাকে এবং সে চুল ফেরত দিলে গ্রামের সবাই শান্তিতে বাস করতে পারে, তবে আলতাপকে তাই করতে হবে। আলতাপ রাজি হয়েছে, কিন্তু লাল চুল সে কাউকে দেখাবে না, কারণ মুখ আন্দার কইরা বইসা কি ভাবতাছো? কি করবা? সালিশের শর্ত তো মানলা, কিন্তু তোমার কি সত্যি কোনো কিছু করার নাই? আর কইও না, আমি পড়ছি মহাসমুদ্রে। ভূতের লাল চুল আমার কাছে নাই বউ। কি এতদিন তাহলে তুমি মিছা কথা কইছো? না, সবটা মিছা না, আধা সত্যি আধা মিছা। আমি যে মাঝে মধ্যে হারায় যাইতাম এটা ইচ্ছা কইরা। আমি এক তান্ত্রিকের কাছে কামরূপ কামাখ্যার বিদ্যা শিখতে যাইতাম। সে কিছু টের পাইছিল কিনা জানি না, কিন্তু তার কাছে শুনছি ভূতের লাল চুলের কথা। ওই তান্ত্রিকের কথা তুমি আর কত কইবা? এখন আসল কথাটা কও। লাল চুল লাল চুল আমার কাছে আছে, তবে সেটা ভূতের না, আমার দাদি। কিন্তু বড় আশ্চর্য হইলাম সেই দিন, যেই দিন আমি ওই চুল তান্ত্রিকরে দেখাইলাম। উনি লাল চুলের জন্য এত উতলা কেন সেইটাই বুঝতেছিলাম না। পরে জানতে পারলাম সব সে কৌশলে আমার কাছ থেকে অর্ধেক মানে এক মুঠি লাল চুল আদায় করে নিল।
শর্ত দেয় ঠিকই, কিন্তু শর্ত ভুইলা বেইমানি করে। ভাগ্যিস বাকি অর্ধেক চুল আমি হাতছাড়া করি নাই। রাখছো কই ওই লাল চুল? আছে। কিন্তু অহন যে পরিস্থিতি, আর তো লুকাইয়া পারবা না, গ্রামবাসী খেপছে। হ, আমিও এইটাই ভাবতাছি, কি এমন বিদ্যা লুকাইয়া আছে ওই লাল চুলে, যা পাওয়ার জন্য তান্ত্রিক আমার কাছে বাক্স ভৈরা মরা লাশ, চুল, হাবিজাবি এত কিছু দিছে। লাশটা তো আসলে তান্ত্রিকেরই পোষা বশ করা আত্মা, আমরাই বুঝতে পারি নাই। একটা ব্যাপার খেয়াল করছো, লাশটার শৈল থেকে মরা মানুষের কোনো গন্ধই কিন্তু পাই নাই। এত কিছু আমার কাছে পাঠাইয়া তান্ত্রিক কেন পালাইল? কারণটা কি? হিসাব মিলে না আমার। কারণ হিসাবে এসব এখন রাহো, এখন নিজে আগে বাঁচো। বউ, চলো পালাই, এইটা ছাড়া উপায় নাই। আমার দাদির লাল চুল কাউরে দেওয়ান যাইব না। কেন, তোমার দাদি কি পেতনি আছিল? না, অর্ধেক হাতছাড়া কইরা তো মরতাছি, বাকি অর্ধেক কোনো মানুষের হাতে পড়লে বা চোখে পড়লেও রক্ত খাওয়া পিশাচের জাতি জন্ম নিব। অনেক 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 বছর আগে আমার পূর্বপুরুষের ভুলে এমন এক জাতি নাকি জন্ম নিছে। তার বংশধর বাড়লে মানুষের খুব ক্ষতি। কি কইতাছ আবোল তাবোল, আমি কিছুই বুঝতাছি না। আমি আমার পূর্বপুরুষের করা ভুল শুধরাইতেই মাসের পর মাস এমন গায়েব হইয়া তান্ত্রিকের পিছন পিছন ঘুরতাছি। কত কিছু শিখছি, জানছি, করছি, কিন্তু শেষ রক্ষা করতে পারি না। ওই লাল চুলের সন্ধান যদি একবার কেউ পায়, সে সব ধ্বংস করতে পারবো। এত কিছু তোমার দাদির ওই লাল চুলের জন্য, অথচ সেই চুল থুইয়া গ্যারাম ছাড়বা? তোমারে না কইয়া তো আর হইল না বিলকিস, আমি মহা সর্বনাশ করছি। বাকি অর্ধেক চুল আমি হারাইয়া ফেলাইছি। অহন উপায়? পালাইলে কি তান্ত্রিকের নজর থেকে বাঁচতে পারমু? উপায় একটা আছে, সেটাই ভাবতাছি। রাতের অন্ধকারে আলতাবার বিলকিস গ্রাম ছেড়ে পালালো। ওরা পালাতে পারে তা কেউ কোনোদিন কল্পনাও করেনি। দিন যায়, মাস যায়, বছর যায়। হঠাৎ চণ্ডীগড়ের মানুষ আবিষ্কার করে আলতাবের বাড়ির উঠানে অদ্ভুত একটা গর্ত। দল বেঁধে সব লোক কাছে গিয়ে দেখে গর্ত ভর্তি অজস্র চুল, খুব বাজে দেখতে। মাটির নিচে চাপা পড়ে থাকতে থাকতে কিভাবে যেন মাটি খুঁড়ে বেরিয়ে এসেছে এত চুলের জটলা। আচ্ছা, এমন কি হতে পারে দূরে বসে কোনো কামরূপ কামাক্ষার মন্ত্র যেন তান্ত্রিক এসব করছে? কি জানি, হতেও পারে। চণ্ডীগড় গ্রামটা খুব অদ্ভুত একটা গ্রাম, কেননা এই গ্রামের ছেলে বউ কারোর মাথায় চুল নেই, সবার মাথার চুল পোড়া থেকে পোড়া। সেই যে সুদর্শন নাপিতের চুল কাটা বন্ধ হলো, তাই বেচারাও গ্রাম ছেড়েছে। এর মধ্যে একদিন রাতে মদন চুপি চুপি আলতাবের পোড়া বাড়িতে গিয়ে হাজির হলো। কলিজার জোর আছে বলতে হবে। কলিজার জোরের চেয়ে উষে রাখা পুরনো কৌতূহলী মদনকে বেশি খোঁজায়। কিন্তু ওখানে পৌঁছে যা দেখলো তা কেউ দেখে নাই তো? ইহ, এত এত চুল, শালা আর লাল চুলটা কই আছে? এই যে এইখানে দেখ। কেডা কেডা রে? আমি, আমারে তো চিনসি, এর আগেও তো দেখা হয়েছে। এ এ এ তুমি কি এখন এখানে থাও? আলতাব বিলকিস ওরা তো অনেক আগেই ভাগছে। আমি সবখানেই আছি, এখানে আছি এই চুলের গর্তের পাহারাদার হইয়া। ডর ভয় নাই তোর? এখানে কেন এসোস? লাল চুলের সন্ধানে কোনোদিন পাবি না। তুমি জানো লাল চুল আলতাব কই তুইয়া গেছে? তোর শরীরে বশ করা তাবিজ আছে, তাই অত কথা বলতে পারতেছস, নইলে তোরে অহনি গর্তে বইরা রাখতাম। যা যা এনতিকা,
এখানে আর আসবি না, এটা হন আমার সীমানা। আলতা বই লাল চুল কই রাখছে, তার সন্ধানে আমার এখানে পাহারাদার রাখছে। যা। আমার এই তাবিজ দেখ, এইটাও আর একজন তান্ত্রিক দিছে। এর জুড়ে আমি আবার আসবো এখানে। ওই লাল চুল আমারও চাই। যা, বাঁচতে চাইলে যা, দূর হ। Brought to you by Igloo Ice Cream, a world of great taste. এই চুল বেচবেন? চুল আসেনি? চুল, এই চুল বেচবেন? চুল। এই যে মিয়া, দেখি বাড়ির উপরে আসেন। চুল আছে, নিয়ে আসেন। এই নেন। ও মা, এই কত দিলেন আমারে? কে? 50 টাকা। এতটি চুলের দাম মাত্র 50 টাকা? চুল এতটি হইলে কি হইব? খুব জট। এই চুল ধুইয়া মেডিসিন দিয়া সোজা করতে মেলা খরচ বইন। আচ্ছা, এই চুল দিয়া কি করেন আপনারা? কত কিছু, পরচুলা বানাই, খুপা, বেনি, আরো মেলা কিছু তৈয়ার হয়। এই নেন আর 10 টাকা। চুল জমায়া রাখেন, আমি কয়দিন পরে পরেই এই পাড়ায় আসি। আচ্ছা। এই চুল বেচবেন? চুল। আলতাপ, ওই আলতাপ, বাকি অর্ধেক লাল চুলের হদিশটা দিয়ে আমারে। এ কি, তুই এইখানে, এই ঘরে? আবার বিলকিসের শৈলে ভর করছস তুই? কেমনে তুই এই জায়গার খোঁজ পাইলি? আমি তো সব সময় তোর সাথে সাথে থাকি, দূর থেকে নজর রাখি। তোর সাথে থাকার জন্যই তো তান্ত্রিক আমারে রাখছে। তুই কি ভাবছস তুই পালাইলে আমার হাত থেকে মুক্তি পাবি? তুই পাতালে গেলেও আমি তোর সাথেই থাকবো। কেন কেন আইছো সেইখানে? তুই জানোস না আমি লাল চুলের সন্ধান মইরা গেলেও তোরে দিমু না? দিবি, আমি জানি তুই লাল চুলের হদিশ আমারে দিবি, কারণ বাকি অর্ধেক লাল চুল তান্ত্রিকের কাছে আছে। অর্ধেক লাল চুলে কেউ কিছু করতে পারবে না। হয় তুই অর্ধেক চুল দিবি, নয় তুই তান্ত্রিকের কাছে ধরা দিবি। কোনোদিনও না। তান্ত্রিকের সব চালাকি আমি ধরতে পারছি, তোরা আমার কিচ্ছু করতে পারবি না। দেখ তাইলে কি করি, তোর বউরে লাল রক্তের নদীতে ডুবাইয়া দে। দেখ, তুই দেখ। কি করতাছস? পিশাচ তুই, ছাড় রে, ছাড়। আমি কিন্তু আগুন দিমু তোর চুলে। দে। কোনো লাভ হইব না তো। তোর আর তোর বউর দুইটার চুলি তো আমি তান্ত্রিকের মন্ত্র বইলা পুরাই দিছি, মনে নাই? দাঁড়া, দেখ কি করি। উল্টা মন্ত্র আমিও কিছু জানি। এই দেখ। কি পুরাইলি তুই? বাইসে গেলি? তবে মনে রাখিস, আমিও আর শক্তিশালী হইয়া আবার আসুন, বারবার আসুন। পানি দে আমারে, শরীরটা ভার হয়ে রয়েছে। বিলকিস, ঠিক আছো তুমি? ওই চণ্ডীগড় গ্রামের বদ আত্মা আবার আইছিল। তোমার শৈলে ভর কইরা বাকি অর্ধেক লাল চুল চায়। এই তো আর নতুন কিছু না, এই তো কবে থেকে চলতেছে। আর ভালো লাগে না, নিজের দেশ গ্রাম সব ছাড়লাম, অথচ তান্ত্রিকের কোনো নজর সরল না। আর কয়টা দিন সবুর করো। চুল কিনার ব্যবসা যখন শুরু করছি, তখন আমার মন মতো সব হইলে একটা সমাধান হইবই। আলতাবের ঝুলিতে যে তন্তর মন্তর আছে, সেইটা তো কেউ জানলই না। জানাজানির সময় আসলে তখন তুমি আর আমি পলাইয়া পলাইয়া জীবন কাটাবো না। আলতাবের জন্য তান্ত্রিকের পাঠানো বাক্সে একটা মেয়ের লাশ ছিল। ওটা আসলে তান্ত্রিকের বশ করা আত্মা। সে আত্মা একই সাথে চণ্ডীগড় গ্রামে আলতাবের বাড়ি পাহারা দেয়।
আবার যখন তখন আলতাবের স্ত্রীর শরীরে ভর করে বারবার আসে বাকি অর্ধেক লাল চুলের সন্ধান জানতে। কি যে রহস্য আছে ওই লাল চুলে তা আজও জানা যায়নি। আলতাব এত কথা বলে, কিন্তু লাল চুলের আসল রহস্য সে সবসময় কৌশলে গোপনই রেখেছে। একদিন বাইরে থেকে ফিরে এসে দেখে বিলকিসকে মেরে লাশটা খাটের উপর বসিয়ে রেখে গেছে। কি বিভৎস বিদঘুটে মৃত্যু! তারপর আবার নতুন কোনো গ্রামের খোঁজে আলতাবের পালানো। আলতাবের জীবন যেন ফেরারি জীবন। একের পর এক গ্রাম শহর বদল করে চলেছে আলতাব। সে আজও রহস্যময় একজন। এত কাজ আছে দুনিয়ায়, তবু সে ফেরি করে চুল কিনে বেড়ায়। সেসব চুল বাড়িতে নিয়ে যত্ন করে পরিষ্কার করে, তারপর গর্তে পুঁতে রাখে। কোনো জায়গায় সে বেশি দিন থাকে না। লোকজনের কৌতূহলী দৃষ্টি বুঝতে পারলেই পালায়। আচ্ছা, লোকটা লাল চুলের কী রহস্য জানে? লাল চুলের গল্পটা আসলে কি? কতটা রহস্যমোড়া আর কতটা মুখরোচক তা জানা যায়নি। শুধু জানা গেছে যে যে জায়গায় আলতাব চুল কিনে মাটির নিচে পুঁতে রাখে, সে জায়গায় অনেকের মাথার চুল নাকি অজানা কারণে গোড়া থেকে হঠাৎ পুড়ে যায়। আশ্চর্য! কত আশ্চর্য রহস্য গল্পের মোড়ক বন্ধ হয়ে কুয়াশার ধোঁয়াটে যাত্রায় অবিরাম চলছে তার আপন গতিতে। তবু নতুন কোনো খটকা দরজায় নক করে কিন্তু, তাই না? এই চুল বেচবেন? চুল আসেনি? চুল এই যে জুলালা, এই যে এইখানে, এই বিল্ডিং এর বারিন্দায়, এই যে দেখতে পাইতেছেন 3 তলা। হ্যাঁ, গেট খোলা আছে? না, আপনি আসেন, আমি নামতাছি। ও মা, এ কি এত লাল চুল আপনি কই পাইছেন? এইগুলার আফার কালার করা চুল, নকল, সে আর ব্যবহার করে না, তাই আমার চুলের সাথে নিয়ে আসলাম। কিনবেন? না, রং করা চুল কিনি না। দেন, ওই চুলটা দেন। দিনে কত টাকার চুল কিনেন আপনি? এই চুলের বেচা কেনা ব্যবসাটা কেমন? লাভ হয়? হাতে পয়সা করে থাকে কেমন? কে লাভ লুস্কানের খবর দিয়ে আপনি কি করবেন? না, আমার একটা ভাই আছে বাদাইম্মা, ওর এই ব্যবসায় লাগাই দিব, এই জন্য একটু জানতে চাইলাম আর কি। ব্যবসায় লাভ লোকসান যার যার কপালের জোর। আপনার মহাজন, মানে যার ফ্যাক্টরিতে চুল বেচেন, তার ঠিকানাটা দিবেন। আমার কোনো মহাজন নাই, আমি কোনো ফ্যাক্টরিতেও চুল বেচি না। এই চুল আমি আমার নিজের জন্য কিনি। কেন? আমার পুরা বংশের কারো মাথায় চুল নাই, সবে পরচুলা পরে হেললেইগা। হায় হায়, কি কন? এটা কেমনে সম্ভব? এই দুনিয়ায় সবই সম্ভব, আবার সবই অসম্ভব। সম্ভব আর অসম্ভবের ফেরে পইরাই তো মানুষের জীবন ফুরাইয়া যায়। সত্যি সম্ভব আর অসম্ভবের চূড়াগুলিতে মানুষ কত অজানার জানা হাত ধরে চলেছে। এভাবেই চলতে চলতে আলতাব হয়তো সত্যি কোনোদিন কোনো সমাধান পেয়ে যাবে, যে সমাধানে সে লাল চুলের রহস্য গোপন করেও আবার ফিরে যাবে চণ্ডীগড় গ্রামে, যে গ্রামে পড়ে আছে তার বসত বাড়ি, ভিটা মাটি, কিংবা তান্ত্রিকের পাঠানো অসংখ্য মানুষের কালো চুলের এক অবৈধ মন্ত্র, যে অবৈধ মন্ত্রের সমস্ত বেড়াজাল ছিঁড়ে আলতাব সত্যি সত্যি একদিন অন্য কোনো জগতের সঙ্গে যোগাযোগ করতে পারবে, যেমন পেরেছিল তার পূর্বপুরুষেরা। আচ্ছা, এমন কোনো অলৌকিক ক্ষমতা কি আদৌ আছে আলতাবের? নাকি পূর্বপুরুষের ভুলের গ্লানি টানতে টানতেই জীবন ফেরি করে চলবে এই রহস্যময় মানুষটা? কে জানে প্রকৃতি কোন গূঢ় রহস্যের কাঁটা ছেঁড়ায় অনবরত কাটছে আলতাবকে। ওই আলতাব, আলতাব না, ওই খাড়া। আরে সুদর্শন দা, তুমি এইখানে কেমনে? আমি এই হাটে একটা সেলুন দিছি, এইটা আমার ছোট খেলার গ্রাম। তুই তো একেবারে ভিটামাটি ছাইরা দিছস। কত বছর গ্রামে যাস না কিরে? হিসাব রাখি না সুদর্শন দা, জামু একবার দেহি। কি করছ এখানে? সংসার চলে কেমনে? নাকি তন্তর মন্তর বিদ্যা শিক্ষা খুব কামাইতেছস? কামরূপ কামাক্কার জাদু মন্তর না তো জানা ছিল? আর তন্তর মন্তর, সংসার, কামরূপ কামাক্ষার জাদু মন্ত্র আমার কে শিখাইব? ওইসব শিখতে যে জিনিস লাগে তা পামু কই? তান্ত্রিকের শর্তই তো মানতে পারি নাই।
তাই পথে পথে ঘুরি। কি শর্ত? ওই ভূতের লাল চুল? চল আমার সাথে, তোর একটা জিনিস দেখাবো, অনেকদিন অপেক্ষা করতেছি। কি সুদর্শন দা? আগে আয় তো, আয় আয়। এই নে, এই যে তোর ভূতের লাল চুল। হ্যাঁ, লাল চুল? কই পাইলা তুমি? সত্য সত্য এটা লাল চুল নাকি রং করা চুল দিতাছো? এই লাল চুল নিয়ে গ্রামে কত কিছু যে হইল। আমার সেলুনে 4-5 বছরের একটা মাইয়া আইছিল মাথা নাইরা করতে, তার বাপের সাথে। মাইয়ার চুল দেখা আমি তো অবাক। মাইয়ার বাপে চুলটা তোরে দিতে কইছে। কি আশ্চর্য ঘটনা, চিন্তা কর। দাদা, তাগো ঠিকানা জানো? না, অনেক খুঁজছি, ঠিকানা তো পাই নাই। জীবনের কোনোদিন অগরে দেখি নাই। সবচেয়ে আশ্চর্যের বিষয় হইল, যে প্যাকেটটাতে লাল চুল রাখছিলাম ওই প্যাকেটে 2 গাছি চুল ছাড়া বাকি সব চুল নাই হয়ে গেছে। তার মানে আলতাব, তুই যেন সেন লোক না, তোর মধ্যে এমন কিছু আছে যে আর কেউ জানে না। না জানাই ভালো দাদা। দেও, আমি আইজি চণ্ডীগড় যাম। শোন না, আমিও যাবো। তুই আমারে লাল চুলের বিদ্যাটা শিখাই দিস। আমার বহুদিনের শখ, তোর লাগে হঠাৎ হঠাৎ উধাও হয়ে যাবো। আগে তো উধাও হইতাম উধাও হওয়ার বিদ্যাটা শিখনের জন্য। এইবার উধাও হমু সত্যি সত্যি উধাও হইতে পারি কিনা সেইটা জানতে। এত দেশ খুঁজে যে লাল চুলের সন্ধান আলতাপ পায়নি, সে লাল চুলের সন্ধান পেল চণ্ডীগড়ের অতি সাধারণ নাপিত সুদর্শনের কাছে। লাল চুল সমেত আলতাপ গ্রামে ফিরে ঠিক কি করেছিল তা জানা যায়নি, কারণ আলতাপের বসতবাড়িতে ফেরার পরেই সারা গ্রামের লোকের সামনে হঠাৎ নাকি আলতাপ এক দৌড়ে উধাও হয়ে গেছে। দীর্ঘ 1 মাস 13 দিন পর আবার ফিরেও এসেছে। এ যেন অন্যরকম আলতাপ। যে আলতাপের মাথায় মস্ত চুল গোড়া থেকে ওরা ছিল, সে আলতাপের মাথা ভর্তি লম্বা লাল চুলের ঘন আস্তরণ। যেন চুল নয়, রক্তে ভেজা কোনো রেশমি লাল সুতোর ঝাঁকড়া মাথায় নিয়ে আলতাপ এই গ্রামে যেমন খুশি তেমন সাজে সেজেছে। আলতাপের লাল চুলের রহস্য